আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা প্রাইমারি কনসেপ্ট অফ পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম এই পিরিয়ডিক টেবিলের 5-6টা আমি ভিডিও বানাবো। তো আজকে আমাদের দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আমরা ব্লক, গ্রুপ এবং পিরিয়ড নিয়ে আলোচনা করব। তো আসো কিভাবে ব্লক, গ্রুপ এবং পিরিয়ড নিয়ে আলোচনা করে আমরা দেখাবো। আচ্ছা, তো পিরিয়ডিক টেবিলে এটা একটা বিশাল বড় পার্ট। সবাই জানো যে আধুনিক পিরিয়ডিক টেবিলের ফিগারটা হচ্ছে এটা। তো আমাদের মূলত এই এই পিরিয়ডিক টেবিলের কোনটা গ্রুপ, কোনটা পিরিয়ড এবং কোনটা কোন 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 গ্রুপ নিয়ে ব্লক আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে শেপ অফ পিরিয়ডিক টেবিল দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের শেপ। এবার আমরা কিভাবে পিরিয়ডিক টেবিল আঁকাতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা একটি দাগ দিব, এদিকে বাম দিকে উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিব, তারপরে উপরে একটি দাগ দিব এবং খুব খেয়াল করতে হবে দাগগুলো যেন এরকম হয়, সবগুলো ডিস্টেন্স সেম হয়। সবাই অবশ্যই জানো পিরিয়ডিক টেবিল হচ্ছে পিরিয়ডিক টেবিলে গ্রুপ হচ্ছে 18টা। আচ্ছা, আমরা দেখে নিই কিভাবে পিরিয়ডিক টেবিল আঁকতে হয়। মূলত পিরিয়ডিক টেবিলে এটা হচ্ছে মূল শেপ। এবার আমরা কলাম আঁকাচ্ছি। খুব খেয়াল করে আঁকাতে হবে যেন দূরত্বটা সেম হয়। যেহেতু আমি এখানে দেখাচ্ছি, তো তোমরা যখন আঁকাবা তখন একটু কম বেশি হবে, কিন্তু এরকম যেন কম বেশি না হয়, যেন মানে খুব কম বেশি হয়ে যায়, এটাই খেয়াল করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা গ্রুপ আঁকিয়েছি। এবার আমরা পিরিয়ডটা আঁকাবো। আচ্ছা, এটা হচ্ছে মূল পর্যায় সারণীর ফিগারটা, শেপটা আর কি। আর আমরা একটু সবাই জানো অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ পর্যায় সারণী, মূল পর্যায় সারণীর নিচে রাখা হয়। এটা হচ্ছে মূলত অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। এখানে 15টা মৌল আসে। আচ্ছা, দেখে নিই আমরা। আচ্ছা, এই হচ্ছে পর্যায় সারণী। এবার আমরা পর্যায় সারণীতে গ্রুপ কিভাবে চিহ্নিত করা হয় তা দেখে নিব। তো কলাম আকারে পর্যায় সারণীতে কলামগুলো হচ্ছে গ্রুপ আর রো গুলো হচ্ছে পিরিয়ড। তো কলামগুলো হচ্ছে গ্রুপ কিভাবে হয়, আমরা জানি 118টা মূলের জন্য গ্রুপ আছে হচ্ছে 18টা। তো এগুলো হচ্ছে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত। আর এটা হচ্ছে কলাম আকারে হবে। যেমন আমরা বলে থাকি এটাকে ইজ কলাম অফ এলিমেন্টস ইজ গ্রুপ কল্ড এ গ্রুপ। দেখো, সর্বাধুনিক পর্যায় সারণীতে গ্রুপ আছে হচ্ছে 18টি। মৌলসমূহের প্রতিটি কলামকে একটি করে শ্রেণী বলে। কয়েকটি শ্রেণীর মৌলসমূহের মধ্যে অভিন্ন বৈশিষ্ট্য থাকলেও বাকিগুলোর মধ্যে নেই। তবে প্রতিটি শ্রেণীর সকল মৌলসমূহের বহিস্থ সেলের ইলেকট্রন বিন্যাস একই হবে। পূর্বে ইউপ্যাক সিস্টেম অনুযায়ী শ্রেণীগুলোকে এ ও বি উপশ্রেণীতে বিভক্ত করে রোমান সংখ্যা 1A, 2A, 3B, 4B, 5B, 6B, 7B, 8, এখানে 3টি শ্রেণীর সমন্বয়ে 8 শ্রেণীটি হয়েছে। 1B, 2B, তারপর হচ্ছে 3A, 4A, 5A, 6A, 7A এবং 18 নম্বর গ্রুপকে শূন্য গ্রুপে সাজানো হয়েছে। এভাবে মোট শ্রেণী সংখ্যা দ্বারা হচ্ছে 18টি। তবে 1989 সাল হতে ইউপ্যাক ও কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস উভয় শ্রেণীগুলোকে ইংরেজি সংখ্যা 1, 2, 3 ইত্যাদি দ্বারা মোট 18টা সংখ্যা দ্বারা প্রকাশ করেছে। এবার আমরা দেখে নিব পিরিয়ড। পিরিয়ডটা কি? রো। সবাই জানো রোটাকে পিরিয়ড বলে। এই মোট 7টি পিরিয়ড রয়েছে। আমরা বলতে পারি ইজ হরিজন্টাল রো অফ এলিমেন্টস ইজ কল্ড এ পিরিয়ড। আচ্ছা, পিরিয়ড নিয়ে আমরা একটু আলোচনা করি।
সার্বজনীন পর্যায় সারণীতে পর্যায় 7টি রয়েছে। মৌলসমূহের প্রতিটি অনুভূমিক সারিকে একটি করে পর্যায় বলে। প্রতিটি পর্যায়ে প্রথম পর্যায় ব্যতীত প্রথম মৌলটি অত্যন্ত সক্রিয় ও কঠিন। প্রতিটি পর্যায়ের শেষের মৌলটি একটি নিষ্ক্রিয় গ্যাস হবে। পর্যায়গুলোকে ইংরেজি সংখ্যা 1 2 3 এরকম করে 7টি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল থাকে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায় প্রত্যেকটিতে 8টি, চতুর্থ ও পঞ্চম পর্যায় প্রত্যেকটিতে 18টা ও ষষ্ঠ ও সপ্তম পর্যায় প্রত্যেকটিতে 32টি করে মৌল রয়েছে। এবার আমরা ব্লক নিয়ে আলোচনা করব। 1 এবং 2 আর হচ্ছে 3 থেকে 12 এই একটা অংশ, 13 থেকে 18 এই একটি অংশ। তো এই 1 এবং 2 এটাকে বলা হয় এস ব্লক। এবার এস ব্লক কিন্তু আরেকটা থেকে 18 নম্বরে হিলিয়াম এস ব্লকের মৌল, আর 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লকের মৌল, 13 থেকে 18 পর্যন্ত ডি ব্লকের মৌল। আর হচ্ছে এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো এস ব্লকের মৌল। অর্থাৎ আমি আবার বলছি, দেখো 1 থেকে 2 হচ্ছে এস ব্লকের, 3 থেকে 12 ডি ব্লকের, 13 থেকে 18 পি ব্লকের। তবে এখানে খুব খেয়াল মনে রাখবা হিলিয়াম এস ব্লকের। আর এখানে 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায়, 3 নম্বর গ্রুপে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো থাকে। তো এইখানে এক জায়গায় এত মৌল রাখা যায় না, বিদায় আমরা প্রথম মৌল ল্যান্থানাম অনুযায়ী ল্যান্থানাইট সিরিজ হিসেবে এখানে দিয়েছি। আর তৃতীয় মৌল হচ্ছে 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অ্যাক্টিনিয়াম এর নাম অনুযায়ী অ্যাক্টিনাইট সিরিজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই ব্লকের মৌল এই জায়গাটা থাকবে 3 নম্বর গ্রুপে 6 এবং 7 নম্বর পর্যায়ে। ওকে, ডান। এবার আমরা এই ব্লক নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি। সার্বজনীন পর্যায় সারণীতে ব্লক সংখ্যা হচ্ছে 4টি, এসপি, ডি ও এফ। ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে থেমে যায় সেই অরবিটালটি হবে নির্ণীত পরমাণু ব্লক। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লকের মৌল বলে। এদের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস NS1 অথবা NS2 হবে, যেখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি হবে। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর 13টি মৌল ও 18 নম্বর গ্রুপে কেবল হিলিয়াম সহ মোট 14টা মৌল এস ব্লকের মৌল। তাহলে আমরা কি পেলাম? ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি এস ব্লকে থেমে যায় তাহলে এটা এস ব্লকের মৌল হবে, এবং 1 এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে এস ব্লকের, আর 18 নম্বর গ্রুপের হচ্ছে শুধুমাত্র কেবল হিলিয়াম। এই 1 নম্বর গ্রুপে 7টি, 2 নম্বর গ্রুপে 6টি এবং 18 নম্বর গ্রুপের শুধুমাত্র হিলিয়াম, এই মোট 14টি মৌল হচ্ছে এস ব্লকের মৌল। তো আমরা দেখি নেই এরপরে পি ব্লকের মৌল কিভাবে হবে। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লকের মৌল বলে। এদের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হবে NS2 NP1 থেকে NS2 NP6 পর্যন্ত। এখানে খুব খেয়াল করতে হবে, এখানে n এর মান অবশ্যই 2 থেকে হবে, n এর মান 2 থেকে শুরু হবে, খুব খেয়াল করে। পর্যায় সারণীর 13 14 15 16 17 18 ও গ্রুপের মৌলসমূহ শুধুমাত্র হিলিয়াম ব্যতীত পি ব্লকের মৌলের অন্তর্ভুক্ত, এবং পি ব্লকের ক্ষেত্রে মনে রাখবা 36টি ইলেকট্রন থাকে। এবার এদের সর্ববহিস্থ শক্তি স্তরের আচ্ছা ডি ব্লকের ক্ষেত্রে যদি আমরা বলি, সর্ববহিস্থ শক্তি স্তরে যদি ডি অরবিটালে ইলেকট্রনটি প্রবেশ করে, অর্থাৎ মানে ইলেকট্রনটি যদি ডি অরবিটালে থেমে যায় তাদেরকে ডি ব্লকের মৌল বলে, এবং এদের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস হবে NS2 N-1 ডি 1 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ এখানে n এর মান যদি 4 হয় তাহলে এখানে ডি এর মান হবে হচ্ছে 3, এর মান যদি 5 হয় তাহলে ডি হবে হচ্ছে 4, এবং অবশ্যই n এর মান 4 থেকে শুরু হবে। পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপের মৌলসমূহ এই ডি ব্লকের মৌল, এদের অবস্থান্তর মৌল বলা হয়। তবে খেয়াল রাখতে হবে 3 নম্বর গ্রুপ এবং 12 নম্বর গ্রুপের কিছু মৌল অবস্থান্তর মৌল নয়। ডি ব্লকের মৌল 41, খুব খেয়াল করে ডি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 41। আচ্ছা, আর সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ ব্লকে প্রবেশ করে তাহলে এদেরকে
এ ব্লকের মৌল বলা হয় এফ অরবিটালে প্রবেশ করলে, এবং এদের ভৌত ও রাসায়নিক ধর্ম মিল থাকায় পর্যায় সারণীতে এক স্থানে এদেরকে দেওয়া হয়েছে। তো পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপের মৌলগুলো এই এ ব্লকের অন্তর্গত। এদের অভ্যন্তরীণ মৌল বলা হয় এ ব্লকের সিরিজ দুইটি, যথা ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম ও এর পরবর্তী সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টি মৌল সহ মোট 15টি মৌলকে একত্রে ল্যান্থানাইট সিরিজ বলে। প্রকৃতিতে এদের খুব কম পরিমাণ পাওয়া যায় বলে এদেরকে বিরল মৃত্তিকার মৌল বলা হয়। ল্যান্থানাইট সিরিজের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে n-2 f1 থেকে 14 পর্যন্ত, n-1 d0 থেকে 1 এবং ns2, যেখানে n এর মান স্টার্টটাই হবে হচ্ছে 6 থেকে। এবার পর্যায় সারণীর সপ্তম পর্যায়ের অ্যাক্টিনিয়াম ও এর পরবর্তী থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টি মৌল সহ মোট 15টি মৌলকে একত্রে অ্যাক্টিনাইট সিরিজ বলে। অ্যাক্টিনাইট সিরিজের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো n-2, f এর মান হবে 1 থেকে 14 পর্যন্ত, n-1 d0 থেকে 1 পর্যন্ত, d এর মান হবে এবং ns2 হবে, যেখানে n এর মান হবে 7। এবার আমরা আলোচনা করব কিভাবে ব্লক নির্ণয় করে। তো দেখে নিই কিভাবে আমরা ব্লক নির্ণয় করব। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে থেমে যাবে সেই অরবিটালটি হবে নির্ণীত ব্লক। এবার যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতেছি আমরা, সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে থেমে গেছে, সুতরাং এটা হচ্ছে এস ব্লকের মৌল। আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রনটি এপিএসে থেমে গেছে, সুতরাং এই অক্সিজেন পি ব্লকধারী মৌল হবে। আবার দেখি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে সর্বশেষ ইলেকট্রনটি 3D তে এসে থেমে গেছে, সুতরাং এই ক্রোমিয়ামের হচ্ছে ডি ব্লকধারী মৌল হবে। এবার পিরিয়ড, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় নির্ণয়। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাই হবে পিরিয়ড। যেমন এখানে আমরা অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করেছি, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, সুতরাং অক্সিজেনের পিরিয়ড হবে 2। সোডিয়ামের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, সুতরাং পিরিয়ড হবে 3। নিকেলের কথা বলি আমরা, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, খুব খেয়াল করে লাস্টের না, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু 4, সুতরাং পিরিয়ডটা হবে 4। ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ নির্ণয়। এস ব্লকের ক্ষেত্রে কিভাবে গ্রুপটা নির্ণয় করব? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা এস ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করব, এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এস এর যে পাওয়ারটা থাকবে, অর্থাৎ এস এর উপরে যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই মূলত গ্রুপ। এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে ইলেকট্রন বিন্যাসে বহিস্থ সেলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, যেমন এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছি, এটা হচ্ছে এস ব্লকধারী, যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এসে এস অরবিটালে এসে থেমে গেছে, সুতরাং এটা এস ব্লকধারী, এবং এস ব্লকের ক্ষেত্রে এস এর পাওয়ার হচ্ছে তার গ্রুপ, এই যে পাওয়ার হচ্ছে 1, সুতরাং গ্রুপটা হচ্ছে 1। যেমন আমরা এই ম্যাগনেসিয়ামটা দেখি, সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে এবং এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, সুতরাং গ্রুপ হবে 2। অর্থাৎ মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসে করলে যদি আমরা NSX ধরি, তাহলে এই এস এর পাওয়ারটাই হচ্ছে এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ। ইলেকট্রন বিন্যাস থেকে আরো গ্রুপ নির্ণয় করতে হয় কিভাবে, আমরা একটু দেখাচ্ছি। পি ব্লকের ক্ষেত্রে দেখো, পি ব্লকের ক্ষেত্রে NSX NPY, এখানে গ্রুপ নির্ণয় করতে হবে X+Y+10। সবাই জেনে থাকবে যে ডি ব্লক এর মৌলসমূহ হচ্ছে মোট 10টি, তো মাঝে 10টি ইলেকট্রন 10টি যে থাকে সেই 10টি আমরা এখানে যোগ করেছি। পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে ইলেকট্রন বিন্যাসে বহিস্থ সেলের এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। যেমন এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেছি, সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং অক্সিজেন হচ্ছে পি ব্লকধারী মৌল। এবং এখানে আমরা যে গ্রুপ কিভাবে নির্ণয় করব, এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা আর পি অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা, এই দুটো আমরা যোগ করব।
এবং সাথে অবশ্যই 10 দিতে হবে এই যে ফর্মুলা অনুযায়ী। যেমন ক্লোরিনের এটা সর্বশেষ ইলেকট্রনটি পিতে এসে পৌঁছে গেছে, থেমে গেছে, তাহলে এটা পি ব্লকধারী মৌল এবং এটার হচ্ছে গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে এই এস এর ইলেকট্রন সংখ্যা এবং পি এর ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করবো, তাহলে আমরা গ্রুপ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার আমরা ডি ব্লকের ক্ষেত্রে কিভাবে গ্রুপ নির্ণয় করে সেটা দেখব। ইলেকট্রন বিন্যাসে NSAX N-1 DY এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ডি ব্লকের মৌলের, আর গ্রুপটা হচ্ছে X+Y, অর্থাৎ এস এর পাওয়ার এবং ডি এর পাওয়ার যোগ করলেই গ্রুপ হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল দেখি। আচ্ছা, ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যবস্থিত সেলের এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। আর এই যে ইলেকট্রন বিন্যাস করেছি, এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি 4s এ একটি ইলেকট্রন আছে এবং 3d তে 5টি ইলেকট্রন আছে, সুতরাং 1 এবং 5 যোগ করলে হচ্ছে গ্রুপ হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখবা, এস এর প্রধান কর্ণম সংখ্যা যা হবে ডি এর প্রধান কর্ণম সংখ্যা তার চেয়ে 1 কম হবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে NSX N-1 DY, অর্থাৎ এস এর প্রধান কর্ণম সংখ্যা যদি 4 হয় ডি এর প্রধান কর্ণম সংখ্যা 3 হবে। যেমন নিকেলেরটা দেখি আমরা 4s2 3d8, আর্গন 4s2 3d8, তো এখানে গ্রুপ হবে যথারীত 2 যোগ 8 যোগ 10, 2 যোগ 8 ইকুয়াল টু 10। আচ্ছা, আর এই ব্লকের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি অলওয়েজ গ্রুপ 3 হবে। পর্যায় সারণী ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম ও পরবর্তী সেরিয়াম থেকে লুটিসিয়াম পর্যন্ত 14টি মৌলসমূহ মোট 15টি 14টি মৌল সহ মোট 15টি মৌলকে একত্রে ল্যান্থানাইট সিরিজ বলে আমরা আগে বলেছি। তো এখানে দেখো এই যে ল্যান্থানাম থেকে লুটিসিয়াম পর্যন্ত এরা সবাই হচ্ছে গ্রুপ 3 মৌল। ঠিক একইভাবে অ্যাক্টিনাইট সিরিজের এই অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত এই 15টা মৌল ওই 3 নম্বর গ্রুপেই অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা সর্বসাকল্যে সবগুলো মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করে আমরা একটু দেখে নিব। আচ্ছা, বেরিলিয়ামের অবস্থান নির্ণয় করবো আমরা প্রথমেই ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং এটা এস ব্লকধারী মৌল। তারপর হচ্ছে এস ব্লকধারী মৌলের ক্ষেত্রে গ্রুপটা নির্ণয় করবো আমরা। এস এর পাওয়ারটাই হচ্ছে তার গ্রুপ, আর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, সুতরাং এটা হচ্ছে 2 নম্বর পর্যায়। সুতরাং ব্লক হবে হচ্ছে এস ব্লকধারী আর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, এই জন্য পর্যায় 2, এবং এস এর পাওয়ার হচ্ছে গ্রুপ, এই জন্য গ্রুপ 2। অক্সিজেনের অবস্থান যদি নির্ণয় করে আমরা কি পাই, প্রথমে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করেছি, সর্বশেষ ইলেকট্রনটি পিতে প্রবেশ করেছে, সুতরাং এটা পি ব্লকধারী মৌল। আর পর্যায় হচ্ছে 2, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, আর গ্রুপ হচ্ছে এস এর পাওয়ার পি এর পাওয়ার সাথে 10 যোগ করতে হয়, এই জন্য 16, 2 যোগ 6 10 যোগ 10। কপারের অবস্থান যদি নির্ণয় করি আমরা কি দেখতে পাবো, কপারের সর্বশেষ ইলেকট্রনটি ডি তে প্রবেশ করেছে, সুতরাং এটি ডি ব্লকধারী মৌল। আর আমরা বলেছিলাম ডি ব্লকধারী মৌলের গ্রুপ হচ্ছে এস এর পাওয়ার আর ডি এর পাওয়ার আর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, এই জন্য এর পর্যায় হবে 4। আচ্ছা, ডি ব্লকধারী পর্যায়ে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, আর গ্রুপ হচ্ছে এস এর পাওয়ার আর ডি এর পাওয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো, মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবা, কারণ আমাদের এই কেমিস্ট্রিতে অবশ্যই মৌলর গ্রুপ, পর্যায় এবং তোমার হচ্ছে ব্লকটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিকিউর ক্ষেত্রে অবশ্যই আমাদের এগুলো লাগবে। আর তোমরা সবাই জেনে থাকবা, যদি আমরা মৌলটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে একটা কোশ্চেনে কিছু না দিলেও 1 মার্কস দেয়। তো এখন যেহেতু আইডেন্টিফাই যদি আমরা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই লেকচারটা অর্থাৎ এই ব্লক, গ্রুপ এবং পিরিয়ডটা দরকার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।